রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হচ্ছেন, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল 24 ঘন্টায় 1870 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 22 জনে। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর শিশু হাসপাতাল, জ্বরে আক্রান্ত শিশুকে নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অভিভাবকদের ছুটে আসা। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুগুলো কাতরাচ্ছে বিছানায়। প্লাটিলেট কমে গেছিল, তারপর পুরো শরীরেও র্যাশ দেখা দিয়েছিল, একটু পাটা ফুলে গেছে, পেট ব্যথা, বমি ছিল। প্লাটিলেট কাউন্ট কমতেছে, ডাক্তার সাহেবের কাছে আসলাম, আসার পরে ভর্তি করে দিল। 102 ডিগ্রি জ্বর ছিল, তারপরে আমরা ডক্টরের কাছে নেওয়ার পরে ওনারা টেস্ট দেয়, টেস্ট করানোর পরে বলে যে ডেঙ্গু পজিটিভ। অসাধারণ সরকারের উপর না তাকিয়ে থেকে নিজেরাই সবাই আগে আসেন। নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে গেলেও এই চিকিৎসক জোর দিলেন এডিস মশা ধ্বংসের উপর। প্রাথমিক অবস্থা থেকে অনেক সময় সিভিয়ার, যেগুলো অত্যন্ত খারাপ অবস্থায় আসছে, বিভিন্ন ধরনের রোগী আসছে আমাদের এখানে। ডেঙ্গু আক্রান্ত রোগী আর স্বজনদের উপচে পড়া ভিড় এখনো সোহরাওয়ার্দী হাসপাতালের ওয়ার্ড ও বারান্দায়। প্রায় 15% হলো আমরা পজিটিভ পাচ্ছি, তাইলে আমি 85% রোগী পরীক্ষা করছে, তাদের নেগেটিভ পাচ্ছে। এইরকমই একটি চাপ। ডেঙ্গুতে রাজধানীর স্কয়ার হাসপাতালে অতিরিক্ত আইজিপির স্ত্রী ও মিরপুরে এক শিশু মারা গেছে। খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মর্জিনা বেগম ও স্কুল ছাত্র মঞ্জুর নামে 2 জন মারা গেছে। চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি 15 জন। এ নিয়ে চট্টগ্রামে মোট 280 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। মানিকগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 150। আশঙ্কাজনক 15 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে রোববারও যশোর, বরিশাল, কুষ্টিয়া, গাইবান্ধা, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভৈরব সহ বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন সারা দেশে ডেঙ্গু চিকিৎসা সেবায় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরো ভালো চিকিৎসা দেওয়া যায় সেই জন্য আমরা আরো নার্স, আমরা কিন্তু অলরেডি 100 নার্স আমাদের কালকে এখানে যোগ দিয়েছে। আমরা নতুন কিছু অস্থায়ী কর্মচারী নিচ্ছি। জাহিদ রহমান, RTV, ঢাকা। এডিস মশা নিধনে নতুন ওষুধ এখনো আসেনি। সকালে রাজধানীর উত্তরায় মশার বিস্তার রোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা উত্তর সিটির মেয়র জানান, শীঘ্রই ওষুধ আসবে। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যতদিন দেশ ডেঙ্গু মুক্ত না হবে পরিচ্ছন্নতা অভিযান ততদিন চলবে। সকালে শান্তিনগরে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন। খান আলামিনের রিপোর্ট। এডিস মশা নিধনে বিদেশ থেকে ওষুধ আমদানির কথা চারদিকেই জোরে সোরে আলোচিত হচ্ছে। চীন থেকে নমুনা এনে তা পরীক্ষা করে নতুন ওষুধ আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকার 2 সিটি কর্পোরেশন। কিন্তু এখনো সে প্রক্রিয়া শেষ হয়নি। এমত অবস্থায় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানালেন, শিগগিরই নতুন ওষুধ আসবে। এমন কোনো অপশন নাই আমরা বাদ রাখতে চাচ্ছি। অপশন 1, 2, 3, 4 সবগুলো কাজ করছি। আমাদের বিশ্বাস যে আমরা আগামী 2 দিনের ভিতরে, 2 থেকে 3 দিনের ভিতরে আমরা আপনাদেরকে টোটাল একটা ওষুধ কবে আসবে সেই ম্যানেজমেন্ট আপনাকে দিতে পারবো। বাট এরপরও আমরা একটা চিরুনি অভিযান করতে যাচ্ছি, যেটি আমি প্রত্যেকটি ওয়ার্ডকে আমি 10 ভাগে ভাগ করছি, এবং 10 ভাগে ভাগ করার পরে আমরা ওটা বাড়ি বাড়ি আমরা যাব। কিন্তু এই জন্য একটা প্রিপারেশন টোটালটা লাগবে। আমরা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। রাজধানীর উত্তরায় ন্যাশনাল ক্যাডেট কোরের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাডেট, বিএনসিসি, সিটি কর্পোরেশন কর্মী ও স্বেচ্ছাসেবকরা উত্তরার 10 ও 11 নম্বর সেক্টরে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালায়। এতে যোগ দেন উত্তর সিটির মেয়র। শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটির সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যতদিন ডেঙ্গু মুক্ত না হচ্ছে দেশ, পরিচ্ছন্ন অভিযান চালাবে তার দল। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন তিনি। আমি শুধু অনুরোধ করব, আমাদের 2 সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রিসহ কর্মকর্তাগণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যৌথভাবে কাজ করতে হবে। এবং আপনাদের কথা এক একজন এক এক কথা বললে এতে বিভ্রান্তি ছড়াবে।
ছাত্রলীগও কয়েকদিন ধরে শুরু করেছে পরিচ্ছন্নতা ও মশার ওষুধ ছিটানোর অভিযান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে এ কর্মসূচি চলছে কয়েকদিন ধরেই। খান আলামিন, RTV, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে জমা পানির ক্ষমা নাই স্লোগানে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করল RTV ও ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র DSCর সামনে মানববন্ধন থেকে নিজ আঙ্গিনা ও ঘরকে জমা পানি মুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়। সোহেল রানার রিপোর্ট। দেশ জুড়ে এখন ডেঙ্গু আতঙ্ক, তাই মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে পরপর দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করল RTV ও ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ। জমা পানির ক্ষমা নাই শিরোনামে ডেঙ্গু প্রতিরোধ অনুষ্ঠানে অংশ নিয়ে বিশিষ্টজনেরা জানান, কেবল সরকার বা সিটি কর্পোরেশনকে দায় দেয়া নয়, ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে সবাইকে একসঙ্গে। আমরা যেখানে বসবাস করি, যেখানে থাকি, তার চারপাশটি যদি আমরা পরিচ্ছন্ন রাখি, আমরা যদি সেখানে পানি জমতে না দেই, খুব দ্রুত যদি এই কাজগুলো করে ফেলি, তাহলে ডেঙ্গুকেও আমরা অতি দ্রুত প্রতিহত করতে পারবো। এবং এই সচেতনতাটা সৃষ্টি করার জন্যই RTV এবং পরিচ্ছন্ন বাংলাদেশ তথা ডেটল হারপিকের এই উদ্যোগ। আমাদের এখন প্রয়োজন সামগ্রিক একটি কর্মসূচি, কারণ এটা জাতীয় সংকট। RTVর মতো আরো অনেকে আসুন, নামুন, রাস্তায় নেমে জনগণকে সচেতন করুন। আর একটা কথা, নিজের কাজটা নিজে করুন। এই মুহূর্তে নিজের সচেতনতা, অন্যকে সচেতন করা এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। RTVকে সাথে নিয়ে আমরা সবার মধ্যে এই তথ্যটা ছড়িয়ে দিতে পারি যে আসলে এই ধরনের নারকেল তেল, সরিষার তেল নয়, আসল যে কাজটা সেটা যদি আমরা করতে পারি, ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করতে পারবো। ঘর পরিষ্কার হলে দেশ পরিষ্কার হবে, ডেঙ্গু থেকে মুক্তি পাবে স্লোগানও ছিল মানববন্ধনে। অংশগ্রহণকারীরা জানান, সবার আগে নিজের আঙিনা ও ঘর পরিষ্কার করে প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের এলাকাবাসীকে সচেতন করি, জনগণকে সচেতন করে তোলা, সেই লক্ষ্যে RTV গতকাল থেকে কর্মসূচি শুরু করেছে। কিভাবে এর থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে সে বিষয়ে মানুষকে সচেতন করে তোলার জন্য আমরা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। সামষ্টিকভাবে যদি আমরা সবাই এটার প্রতিরোধে আমরা এগিয়ে আসি, তবেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে আমি মনে করি। আমার আশেপাশে জমি জমা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে আমার দেশ সুন্দরভাবে গড়ে উঠবে। RTV ও ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের উদ্যোগে ডেঙ্গু বিষয়ে সচেতনতা কর্মসূচি চলবে বলেও মানববন্ধন থেকে জানানো হয়। সোহেল রানা, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও করা, রেল সেতুতে বসে আড্ডা দেওয়া বা রেল লাইনের পাশে গরু ছাগল চড়ানোর কারণে ট্রেনের স্বাভাবিক গতি কমে যায়। বাধা হয়ে দাঁড়ায় অনুমোদনহীন লেভেল ক্রসিং, হাট বাজার, পিকনিক স্পট বা রেল লাইন ধরে মানুষের চলাফেরাও। এসব কারণে স্বাভাবিক গতিতে শহর এলাকায় ট্রেন চলতে না পারায় নির্ধারিত সময় থেকে পিছিয়ে পড়তে হয়। পশ্চিমাঞ্চলীয় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণ ধারাবাহিক রিপোর্টে তুলে ধরেছেন আরাফাতুর রহমান। আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন নিহা নন্দী ও নজরুল ইসলাম। রেল লাইনের দুই ধার যেন চিত্ত বিনোদনের কেন্দ্র হয়ে ওঠে। ট্রেন আসছে, ভ্রুক্ষেপ নেই। রেল লাইনের ওপরে দাঁড়িয়ে চলছে ভিডিও ধারণ। উদ্দেশ্য ফেসবুকে দিয়ে নিজেকে বীর প্রমাণ করা। এমন অবস্থায় অনেক সময় দুর্ঘটনা ঘটে, তাই চালকদের বাধ্য হয়ে গতি কমিয়ে সাবধানে ট্রেন চালাতে হয়। আবার বিকেল বেলা রেল সেতুতে বসে আড্ডা যেন নিত্য ঘটনা। এজন্য বেঁধে দেওয়া গতিতে চালাতে পারেন না লোকোমাস্টাররা। আর একটু পরপর তো হাটবাজার আছেই। শহরের ভেতরে আরেক সমস্যা অননুমোদিত রেল ক্রসিং। দুর্ঘটনা এড়াতে সাবধানে থাকতে হয় ট্রেন চালকদের। রাজধানীর মগবাজার, মালিবাগ বা FDCর সামনে লেভেল ক্রসিংগুলোতে মানুষের যেন তর্স হয় না। ট্রেন আসতে দেখলে তারা আরো বেড়ে যায়। এমনকি শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চিন্তাও হয় না। একটি আন্তনগর ট্রেনকে কমলাপুর থেকে তেজগাঁও রেল স্টেশন পার হতে সময় বেঁধে দেওয়া হয়েছে 12 মিনিট। কিন্তু শাহজাহানপুর, মগবাজার ও FDC ক্রসিংগুলোতে মানুষের ছোটাছুটির কারণে ট্রেন সঠিক গতিতে চলতে পারে না। এতে সব ট্রেনেরই বাড়তি সময় লাগে। প্রায় 2000-এর ওপরে, সেইগুলোতে যাতে দূর নিয়ন্ত্রিত সিগন্যালিং ব্যবস্থা,
প্রচলন করা যায়, অর্থাৎ কোনো মনুষ্য অর্থাৎ দূর থেকে ট্রেন একটা সার্টেন পর্যায়ে আসলে ট্র্যাক সার্কিটের মাধ্যমে গেটটা পড়ে যাবে এবং বাধা বাঁচবে, এরকম ব্যবস্থা করার জন্য আমি ডিপিপি প্রণয়নের জন্য দুইজনের সিএসটিকে আমি নির্দেশ দিয়েছি। এজন্য জনগণকে আরও সচেতন এবং নিজের প্রতি দায়িত্ববান হতে বললেন রেলমন্ত্রী। ভবিষ্যতে যারা এখন রেলের লাইনের উপর চলাচল করছেন, রেলের উপরে দাঁড়িয়ে ছবি তুলছেন কিংবা আপনার ট্রেনের ছবি তুলছেন এবং এটা একটা অ্যামেচার হিসাবে আপনার যেভাবে আপনার মানে খেলার একটা বস্তু হিসাবে আপনারা যেভাবে এটাকে বিবেচনা করছেন বা এই ধরনের প্রবণতা থেকে আপনারা বিরত থাকবেন। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ব্যাংক খাতে ঋণের সুদের হার 9%, আমানতের সুদের হার 6% ধরে বাংলাদেশ ব্যাংক শীঘ্রই প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে নিয়ে আসতে সম্মতি জানিয়েছে ব্যাংক মালিকরা। পাশাপাশি খেলাপি ঋণ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে সুবিধা দিয়ে নানা উদ্যোগের কথাও জানান তিনি। তবে যেসব ব্যাংক আইন মেনে চলবে না তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী। আমরা শিগগিরই সার্কুলার ইস্যু করে দিচ্ছি। তো এটা যখন হয়ে যাবে তো সবাই জানতে পারবে যে এটা দেয়াই হচ্ছে আমরা এই সিঙ্গেল ডিজিটের জন্য ইন্টারেস্ট রেট। সুতরাং আমি মনে করি যে আমরা সকল প্রকার সহযোগিতা তাদেরকে প্রদান করেই তাদের থেকে আমাদের ইভেনচুয়াল যে অবজেক্টিভ সেটা হচ্ছে এই দেশের অর্থনীতি ভালো হোক এবং তারা তাদের জায়গায় আসুক, তারা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করুক। এবার বাণিজ্য সংবাদ। সিটি ব্যাংক নিয়ে এলো সিটি আলো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড। রাজধানীর গুলশানে শান্তা স্কাই মার্কেট সিটি আলো কার্যালয়ে এই কার্ডের উদ্বোধন করা হয়। গ্রাহকদের সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ওয়ান ট্যাপ লেনদেনের সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক তাবাসসুম কায়সার ও রফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উৎসাহিত করতে শুরু হলো হোন্ডা ইয়েস অ্যাওয়ার্ড প্রোগ্রাম। রাজধানীর একটি হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নেতৃত্বকে উৎসাহিত করায় এই পুরস্কারের প্রধান লক্ষ্য। এই কর্মসূচির শুরু 2006 সালে ভিয়েতনামে। এ সময় হোন্ডা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আকিহিরো কামিকাও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় হয়ে গেল 360 ডিগ্রি বিজনেস কম্পিটিশন। বিকেলে রাজধানীর রামপুরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মনজুর ইলাহি। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ও তমা গ্রুপের মধ্যে উন্নত মানের পাথর সরবরাহ বিষয়ক চুক্তি স্বাক্ষর। রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয়। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজবির এবং তমা গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান ভূঁইয়া চুক্তি করেন। এই সময় দুই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব শাপলুডু সিনেমার খবর দিয়ে। মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি শাপলুডুর প্রথম গান। গানের শিরোনাম কিছু স্বপ্ন। এতে কণ্ঠ দিয়েছেন পড়শি ও হৃদয় খান, কম্পোজ করেছেন হৃদয় খান। রাতে রাজধানী কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে আরটিভি মিউজিকের ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে গানটি মুক্তি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবি নির্মাতা গোলাম সোহরাব দোদুল, চিত্রনায়িকা মিম, কিছু স্বপ্ন গানের শিল্পী হৃদয় খান ও পড়শি। মূলত গানটির লিরিক্যাল ভিডিও মুক্তি পেয়েছে। আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি দর্শকরা উপভোগ করতে পারবেন। সিনেমাটা আসলে একদমই একটা এন্টারটেইনমেন্ট, এই শাপলুডুটা। তো আমাদের আসলে মূল টার্গেট হচ্ছে দর্শককে হলে 3 ঘন্টা বেঁধে রাখা না, বসিয়ে রাখা না,
বিনোদিত করা। গানটা না শাপলুডুর যে মুভিটাও ভীষণ সুন্দর। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা উপহার এটা সবার জন্য। গানটা অসাধারণ, আমি এখন পর্যন্ত মনে হয় 1000 বার শোনা আমার শেষ। আমি খুব এক্সাইটেড কারণ ছবিটা অসম্ভব সুন্দর একটা ছবি। আর থ্যাঙ্কস আরটিভিকে যে আমাদের ফিল্মের এরকম একটা অবস্থায় যে তারা একের পর এক ছবি করে যাচ্ছে, সো এইরকম একটা গল্প নিয়ে, তো এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। গানটা কিন্তু আসলে আমার বেবির মতো, সো ডেফিনেটলি ইটস আ প্রেজেন্ট ফর অল মাই ফ্যান্স থ্রু দিস ফিল্ম শাপলুডু। সো আই থিঙ্ক সবার ভালো লাগবে এবং সবাই ফিল্মটাও দেখবেন। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।